আসসালামু আলাইকুম। আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকের ব্লগের বিষয়টা একেবারেই অন্যরকম। আমি কখনো ভাবিনি যে এরকম একটা আনএক্সপেক্টেড ঘটনা আমার সামনে পড়বে বা আমার চোখে দেখতে হবে। যে কলকাতার বিশিষ্ট অভিনেতা রাহুল ব্যানার্জি, আমরা মোটামুটি অনেকেই চিনি তাকে। ছোট থেকে তার অনেক মুভি দেখেছি। স্পেশালি 'চিরদিনই তুমি যে আমার' নামে একটা মুভি ছিল। এটা আমি যখন কম বয়স ছিল তখন আমি ছোটবেলায় মুভিটা দেখেছিলাম। বেশ কয়েকবার দেখেছি, ১ বার ২ বার না। বেশ কয়েকবার আমার সামনে পড়েছে বিভিন্ন চ্যানেলে। আজকে হঠাৎ করে শুনলাম যে সে খুবই অল্প বয়সে একটি দুর্ঘটনার মাধ্যমে আ মানে যেটাকে বলে এক ধরনের অকাল প্রয়াণ। এটা তো আনএক্সপেক্টেড একটা ব্যাপার। এক ধরনের দুর্ঘটনা। এটা কারো কাছেই বিশ্বাসযোগ্য কিছু না। মানে আমিও শুনে বিশ্বাস করতে পারিনি ১ম এ যে উনি এই সময়ে এসে এভাবে চলে যেতে পারেন। তো খবরটা শোনার পরে আমার কাছে খুব শক লেগেছে। আমি ঠিক ট্রাস্ট করতে সমস্যা হচ্ছিল। আমি কয়েকটা জায়গায় বারবার ভেরিফাই করে দেখেছি যে কথাটা কতটুকু সত্যি বা নিউজটা কতটুকু অথেন্টিক, এবং সবশেষে জানতে পারলাম যে হ্যাঁ, এটা সত্যি ঘটনা এবং ব্যাপারটা ঘটেছে আজকে রাতেই। আমি সম্ভবত ৮টার পরে ব্যাপারটা শুনেছি। শোনার পর থেকে আমার কাছে খুব খারাপ লাগছে। মানে এতটা আনএক্সপেক্টেড ব্যাপার আমি কখনো চিন্তাও করতে পারিনি বা বিশ্বাসও করতে পারিনি। আমি শুধু ভাবছিলাম যে এটা কিভাবে হয়েছে। পরবর্তীতে জানতে পারি যে এটা একটা সম্ভবত উনি কোনো শুটিং এ যাচ্ছিলেন বা শুটিং থেকে ফেরার পথে দীঘার দিকে সম্ভবত ওখানে এই ব্যাপারটা ঘটেছে। তো শোনার পরে খুব খারাপ লাগছে, কারণ ওনার বয়স খুব বেশি না। আহ, অনেক দেখেছি তার কাজ, এবং রিসেন্টলি তার কিছু পডকাস্ট আমি দেখেছি। বিভিন্ন ধরনের পডকাস্টের বিভিন্ন রিলস সামনে এসে পড়ে, ওগুলোও দেখি। তো মোটামুটি অনেকদিন থেকেই তার কাজ দেখে আসছি। স্পেশালি ছোটবেলায় তার কিছু কিছু মুভি দেখেছিলাম। তো আজকে এই ব্যাপারটা জানার পর থেকে নিজের কাছেই খুব খারাপ লাগছে, বিশ্বাস হতে কষ্ট হচ্ছে। তো আজকের ব্লগটা এটা দিয়েই শুরু করলাম। খবরটা যদিও একটা দুঃসংবাদ, না বললেও না, তবে একটা উল্লেখযোগ্য ঘটনা ছিল, ব্যাপার ছিল, বলার মতো একটা বিষয়। তো যারা ওনাকে পছন্দ করেন, যারা ওনার কাজ ভালোবাসেন, যারা ওনার মুভি দেখেছেন, তাদের কাছে ব্যাপারটা হয়তো একটু বেশি মানে শকিং লেগেছে আমার মতোই। আমি অ্যাজ এ অ্যাক্টর তাকে বেশ ভালো পছন্দ করতাম। আমি ওনার কাজ দেখেছি। ওনার অ্যাক্টিং স্কিল সম্পর্কে আমার খুব ভালো আইডিয়া আছে। আমি জানি উনি কত ডিপ অ্যাক্টিং করতে পারে, এবং স্পেশালি রিসেন্ট টাইমে তার পডকাস্ট গুলো আমি দেখেছি। ওগুলো আমার কাছে খুব ভালো লাগতো। তো আমরা যারা তার কাজ দেখেছি এবং তাকে পছন্দ করি, অ্যাজ অ্যান অ্যাক্টর তাকে মিস করব। স্পেশালি ভিডিওটা তাদের জন্য। তো শুরুতে এই কথাটা বলে নিলাম, এবং আজকে আমার সাধারণ যে কর্মকাণ্ড আছে, ব্লগের যা বিষয়বস্তু, সব কিছুই স্বাভাবিকভাবে চলবে। তার মাঝখান থেকে আমি ব্যাপারটা ইচ্ছা করেই শুরু করে বলে নিলাম, ব্যাপারটা যেন পরবর্তীতে ভুলে না যায়, কারণ আমি শুনেছি খুব দেরিতে, মাত্র শুনেছি, বেশি আগে শুনিনি। হ্যালো, আসসালামু আলাইকুম। সকালে নাস্তা শুরু হয়ে গেছে, বাজে ১১টা। আব্বু আজকে গেছে বাইরে, সম্ভবত ডাক্তারের কাছে। অনেক সকালেই গিয়েছে। এখন নাস্তাটা শুরু করছি। এখন দেখা যাক দুপুরে কি হয়। নাস্তা দেরিতে খাচ্ছি। আজকে মনে হচ্ছে স্কুল খুলে গেছে, ঈদের পরে প্রথম। আমার নাস্তার প্রিপারেশন দেখলে প্রতিদিন যা হয়, নর্মালি অ্যাজ ইউজুয়াল আজকেও তাই হচ্ছে। আমার সৈন্যবাহিনী আমাকে ঘিরে ধরেছে নাস্তা খাওয়ার জন্য, এবং জানে যে ওদের সঙ্গে আমি এটা শেয়ার করেই খাবো। একজন কোলে, একজন কাঁধে, একজন পিঠে, যে যেভাবে পাচ্ছে আমাকে এক ধরনের ঘিরে ফেলে। এবং ওদেরকে খাওয়ানোর জন্যও বলতে গেলে একটা ইস্যু আছে, একটা রিজন আছে যে আমি টেবিলে যাই না। কারণ টেবিলে গেলে যখন ওরা এরকম করে, তখন আশেপাশের মানুষ বিরক্ত হয়। আমাকে নিয়ে আবার একটা নতুন গসিপ তৈরি হবে সেখান থেকে। এদিকে আমার ভাতিজির স্কুলের ড্রেস পরে রেডি হয়ে বসে আছে, স্কুলে যাবে। ওদিক দিয়ে ঘোরাঘুরি করছে, আমার কাছে তো আসতে পারে না,
সেই জন্য একটু দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছে। তো আব্বু বাসায় নেই, আমাকে ডেকে দেওয়ার মতো ওরকম কেউ নাই নাস্তার জন্য। উঠে নিজেই নাস্তা করে নিচ্ছি। আব্বু বাসায় নেই, একা একাই চা খেয়ে নিচ্ছি। তারপরে যদি আবার আব্বু আসে তখন আবার তাকে চা বানিয়ে দিতে হবে। তো নাস্তা শেষ করে চাটা বানিয়ে নিজে নিজে খেয়ে নিচ্ছি। তারপরে দেখা গেছে চা বানানোর 20 মিনিট বা আধা ঘন্টা পরেই আব্বু চলে এসেছে ডাক্তারের কাছ থেকে। তারপরে আবার আব্বুকে চা বানিয়ে দিয়েছি। তখন আর আমি খাইনি দ্বিতীয়বার, তো আব্বুকে আবার বানিয়ে দিতে হয়েছে। উনি বাইরে থেকে এসে আবার নাস্তা করেছে। আর ওদিকে রায়া চলে গেছে স্কুলে ওর মাকে নিয়ে। বাসা বলতে গেলে প্রায় বিকাল পর্যন্তই ফাঁকা ছিল। দুপুরে কিছু খাবার দাবার রান্না করে দিয়ে গিয়েছিল। তারপরে দুপুরবেলা নেমে গেল ঝুম বৃষ্টি। বৃষ্টির মাঝখানে একটু তাড়াহুড়া ছিল, তাই শ্যুট করতে পারিনি লাঞ্চ। তো এই তো ডিনারের টাইম হয়ে গেছে, এখন যাচ্ছি একটু ডিনার করতে। দেখি আজকে খাবার দাবার কি অবস্থা। আমি চেষ্টা করব ডিনারের ছোট ছোট কিছু ফুটেজ ভিডিওতে অ্যাড করার জন্য। তো এখন বাজছে ঘড়িতে রাত 11:30 বা সব কিছু তৈরি হতে হতে রেডি হতে হতে মনে হচ্ছে যে 12টার বেশি বাজবে। ডিনারে সাধারণত আমাদের 12টার আগে কখনো, এই মুহূর্তে মানে আমার মা মারা যাওয়ার পর থেকে 12টার আগে কখনো আমাদের ডিনার হয়নি। তো আজকে দেখা যাক কয়টা বাজে ডিনার হয়। তো ডিনারের কিছু কিছু ছোট ছোট ক্লিপ শেয়ার করার চেষ্টা করব, যদি আমি সম্ভব হয়, যদি পারা যায়। আর যদি সেই ধরনের কোনো টেকনিক্যাল ইস্যু থাকে তাহলে করতে পারবো না। তবে আমি চেষ্টা করি ডিনারের কিছু কিছু বা লাঞ্চ বা ব্রেকফাস্ট কিছু কিছু রাখার জন্য। আসলে কি অবস্থার মধ্যে যে খাচ্ছি এটা তো আর ভিডিওতে দেখে বোঝা যাচ্ছে না কিছু। এটা শুধু আমি জানি আর উপরওয়ালা জানে। উপরে চলছে না ফ্যান, সিলিংয়ের ফ্যানটা নষ্ট হয়ে আছে অনেক দিন ধরেই। যেহেতু এখানে আমি আর আমার বাবাই বসি, এটা ঠিক করার পেছনে বা রিপেয়ার করার পেছনে বিশেষ কারো কোনো গরজ নাই। তো যেভাবেই হোক চলে যাচ্ছে কোনো মতো। একদিকে প্রচণ্ড গরম, একদিকে খোলা জায়গার মতো পরিবেশ, বড় বড় বারান্দা, প্রচুর মশা বাইরে থেকে আসছে। তার উপরে এই যে অত্যাচার, এই যে তরকারিটা দেওয়া হয়েছে, এটা মনে হয় আলুগুলো 50% বয়েল হয়েছে। মানে 50% বয়েল হয়েছে, 50% বয়েল হয়নি। এই ধরনের অর্ধসিদ্ধ তরকারি, তার মধ্যে প্রচুর ধোঁয়া ওঠা গরম, তার মধ্যে না চলছে ফ্যান। খাওয়ার তো না, এটা এক ধরনের জুলুম বা অত্যাচার। যেভাবেই হোক সহ্য করে কোনো মতো খেয়ে নিচ্ছি, কারণ 12টা বেজে গেছে, ডিনার তো করতে হবে, খারাপ ভালো যাই হোক। তাও ভাগ্যিস আজকে মাছ ছিল। মাছ থাকার পরেও শান্তিমতো খেতে পারি নাই, যে কারণ হচ্ছে প্রচণ্ড গরম। ভাত যেমন গরম, তরকারি তেমন গরম, মাছের পিস আরও গরম। সবগুলো থেকে ধোঁয়া উঠছে, উপরে চলছে না ফ্যান। মানে এক ধরনের অত্যাচারের মধ্যেই খাওয়াটা শেষ করেছি কোনো মতো। এই জন্য দেখা যাচ্ছে যে আমি খাবার মুখেই দিচ্ছি না, শুধু মাখাচ্ছি মাখাচ্ছি আর ওয়েট করছি, বসে আছি যে কখন একটু ঠান্ডা হবে। কোনো মতো মাছের আইটেম দিয়ে খাওয়াটা শেষ করেছি। তারপরে দেখি ভেতর থেকে আমার বাবার কাছে একটা পার্সেল এসেছে। পার্সেলটা কি? আমি ভেবেছিলাম এটা হচ্ছে চিকেন। হ্যাঁ, এটা চিকেনেরই একটা অংশ, তবে এটার মধ্যে শুধু মুরগির চামড়া, গলা, গিলা, কলিজা, তারপরে বিভিন্ন ধরনের মাঝখানের যে বুকের এটা সেটা কী কী যেন থাকে, ওগুলোর বিভিন্ন হাড় আর বিভিন্ন কিছু আছে, এবং তার সাথে কিছু ছোট ছোট মাংসের পিস আছে। কী জানি এটা কাদের জন্য করেছে, এটা কি আমাদের জন্য করেছে নাকি অন্যান্য কিছু আছে এর সঙ্গে আমি জানি না। আমার কাছে এগুলোই এসেছে, আমি তাই বললাম। মাত্র ডিনার শেষ করলাম। ডিনারের কন্ডিশন তো দেখলেনি। ডাইনিং রুমের ফ্যানটা নষ্ট হয়ে গেছে, প্রায় 10 দিন হয়। এটা এখনো ঠিক করা হয়নি। কবে হবে তারও কোনো ঠিক নাই, মনে হয় না হবে, কারণ ড্রয়িং রুমের ফ্যান অলরেডি নষ্ট হয়ে গেছে। আব্বু টিভি দেখে, সেই জন্য সেই ফ্যানটা এখনো ঠিক করা হয়নি। আর ডাইনিং টেবিলে মূলত আমরা দুজনই বেশিরভাগ বসি, আমি আর আমার বাপ। মনে হয় না এখন ডাইনিং টেবিলের ফ্যান ঠিক করা হবে খুব সহজে। তারপরে আগুন আগুন গরম গরম তরকারি, একে তো নাই ফ্যান, তার উপরে মশা,
তার উপরে এই আগুন আগুন গরম গরম তরকারি হচ্ছে রাত 12টা বাজে ডিনার। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের মতো এখানেই সব কিছু সমাপ্ত। সবাই ভালো থাকবেন। নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করুন। কাল